সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই সুস্থ আছো। ইতোমধ্যেই তোমরা দেখেছো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আশা করছি তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করেছো, কারণ এই ক্লাসগুলোতেই এই সময়ের এই অনলাইন ক্লাসগুলোই আসলে আমাদের মূল ক্লাস হিসেবে বিবেচিত হবে। যখন কলেজ খুলবে তখন হয়তো আমরা এই টপিকসগুলো নিয়ে একটা দুটো করে ক্লাস নিতে পারবো, কিন্তু এখন তোমাদের এই অনলাইন ক্লাসগুলোই ভালো করে ফলো করতে হবে। তো আবারও স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারে কি রয়েছে? এই চ্যাপ্টারে রয়েছে জলতড়িৎ। এই চ্যাপ্টারে রয়েছে জলতড়িৎ। তো ঠিক আছে বয়েজ, চলো আমরা শুরু করি আমাদের নতুন অধ্যায় জলতড়িৎ অধ্যায়। তো জলতড়িৎ অধ্যায়ের প্রথমেই আমরা যে বিষয়টা দেখব, জলতড়িৎ অধ্যায়ের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওহমের সূত্র। এটা তোমরা জানো, 9-10 এ শিখেছো, তারপরেও আমরা আবার আলোচনা করব ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আবার বলছি, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তাহলে বিষয়টা কিরকম? বিষয়টা ধরি, এটা হচ্ছে আমার একটা তড়িৎ পরিবাহী, এর একটা বিন্দু এ আর একটা বিন্দু হচ্ছে বি। আচ্ছা, এ প্রান্তের বিভব যদি VA হয় আর বি প্রান্তের বিভব যদি VB হয়, এটা আর রোধ, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আবার। তাহলে দেখো, এ প্রান্তের বিভব হচ্ছে VA আর বি প্রান্তের বিভব হচ্ছে VB হয়, এবং আমরা যদি ধরে নেই VA গ্রেটার দেন VB, তাহলে তড়িৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হবে। আমরা জানি তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয়। তাহলে এখানে আমার তড়িৎ প্রবাহ যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে এই এবি তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I কি হবে? এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা লিখতে পারি I is proportional to VA minus VB। আচ্ছা, VA minus VB যদি আমরা ধরে নেই, VA minus VB equal to যদি আমরা বিভব V ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি I is proportional to V। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওহমের সূত্র থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে I is proportional to V। তাহলে এখন আমরা লিখতে পারি, প্রপোর্শনালিটি উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম G। এখন এই G একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই G কে কি বলা হয়? এই G কে বলা হয় পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে? আচ্ছা, এই পরিবাহীর তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ। আমরা লিখতে পারি R equal to 1/G। সুতরাং আমরা লিখতে পারি G equal to 1/R। সুতরাং এখন আমি আবার বলছি, G একটা সমানুপাতিক ধ্রুবক। এই G কে বলা হয় তড়িৎ পরিবাহীর পরিবাহিতা, আর এই পরিবাহিতার বিপরীত রাশিকেই সংজ্ঞানুসারে বলা হয় হচ্ছে রোধ। আচ্ছা, এই রোধকে তাহলে আমরা লিখতে পারি G equal to 1/R।
এখন এই g ইকুয়াল টু 1/r আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে i ইকুয়াল টু v/r। সো আমরা লিখতে পারি v ইকুয়াল টু i r। এটা হচ্ছে আমাদের সকলের অতি পরিচিত ওমের সূত্র, ঠিক আছে? এটা আমাদের সকলের অতি পরিচিত ওমের সূত্র। এখন ওমের সূত্রে আমরা কি পেলাম? v ইকুয়াল টু i r। ওমের সূত্রে আমরা কি পেয়ে গেলাম? v ইকুয়াল টু i r। এখানে ভিটাকে বলা হয় তড়িৎ বিভব, আই হচ্ছে তড়িৎ প্রবাহ এবং আর একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এই ধ্রুবককে বলা হয় হচ্ছে পরিবাহীর রোধ। আর কে বলা হয় পরিবাহীর রোধ, ঠিক আছে? তাহলে আমাদের এর পরের টপিকস হচ্ছে এই রোধ, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ওমের সূত্র। ওমের সূত্র থেকে আমরা লাস্টে যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এখানে আর কে বলা হয় তড়িৎ পরিবাহীর রোধ। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো রোধ কাকে বলে? তাহলে চলো আমরা চলে যাই রোধ নিয়ে আলোচনা। তাহলে আমাদের পরের টপিক হচ্ছে রোধ। রোধ জিনিসটা কি? পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয়। আমি আবার বলছি, পরিবাহীর যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয় সেই ধর্মকেই বলা হয় পরিবাহীর রোধ, ঠিক আছে? সেই ধর্মটাকেই, যে ধর্মের কারণে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয় সেই ধর্মটাকেই বলা হয় পরিবাহীর রোধ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এই রোধের সূত্র অনুসারে আমরা আসলে ওমের সূত্র অনুসারে অলরেডি কি পেয়ে গেছি? ওমের সূত্র অনুসারে আমরা অলরেডি পেয়ে গেছি v ইকুয়াল টু আই আর, বা আমরা লিখতে পারি r ইকুয়াল টু v/r, ঠিক আছে? আচ্ছা, এখন এর এককটা কি? রোধের এককটা কি? রোধের একক হচ্ছে ওম। ওম, বা এটাকে লেখা যায় হচ্ছে ওহমও লেখে, ওহম, বা এটাকে এই সিম্বল দ্বারা, এই গ্রিক ওয়ার্ড দ্বারা এটাকে প্রকাশ করা হয়, বা ইংলিশে এটাকে লেখা হয় ও এইচ এম, ওহম, ওম, বা এই গ্রিক লেটার দ্বারা হচ্ছে রোধকে প্রকাশ করা হয়, ঠিক আছে? তা এখন আমাদের পরবর্তী প্রশ্ন আসলে ওম কাকে বলে? ওম কাকে বলে, বা 1 ওম কাকে বলে, ঠিক আছে? তাহলে এটা একটা প্রশ্ন, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে তোমরা একটু লিখে নাও, ভালো করে শুনে তারপর লিখে নাও। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। আমি আবার বলছি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাকে তবে তাকে উক্ত পরিবাহীর 1 ওম বলা হয়। আমি আবার বলছি, এখান থেকে দেখো, এই দেখো, একটু খেয়াল করো, ডেফিনেশনগুলো এভাবে মনে রাখবা। এর একক হচ্ছে ভোল্ট, এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে একটু খেয়াল করো যে কোন পরিবাহীর মধ্য দিয়ে, আর এর একক তো আমরা জানি ওম, তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 ভোল্ট, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে উক্ত পরিবাহীর রোধকে বলা হয় 1 ওম, ঠিক আছে? দেখো, ডেফিনেশন থেকে জিনিসটা চলে এসেছে। কোন পরিবাহীর দুই প্রান্তের তড়িৎ বিভব যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে
উক্ত পরিবাহের রোধকে বলা হয় হচ্ছে 1 ওহম। ঠিক আছে, আশা করি সবার মনে থাকবে। এখন এই রোধ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। রোধ হচ্ছে মোটামুটি 4টি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে কিসের উপর নির্ভরশীল? রোধের নির্ভরশীলতা। রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। এখন এই 4টি বিষয় কি কি? পরিবাহের দৈর্ঘ্য, 2 নম্বরে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 3 নম্বরে হচ্ছে পরিবাহীর তাপমাত্রা, আর 4 নম্বর বিষয়টি হচ্ছে পরিবাহীর উপাদান। ঠিক আছে, এই 4টি বিষয়ের উপরে কোন পরিবাহের রোধ নির্ভর করে। কিভাবে নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্য। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বড় হয় তাহলে রোধও বেশি হবে, এবং পরিবাহীর দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হয় তাহলে পরিবাহীর রোধ কম হবে, এবং যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় মানে একটু মোটা হওয়া আর বড় হওয়া, ধরো যে বড় একটা পাইপ আর একটা ছোট একটা পাইপ, তো বড় একটা পাইপের মধ্যে দিয়ে হচ্ছে পানি সহজে প্রবাহিত হবে না ছোট পাইপের মধ্যে দিয়ে? আমরা জানি যে বড় পাইপের মধ্যে দিয়েই পানি সহজে প্রবাহিত হবে। তো এই ক্ষেত্রে আমরা ওই পানি প্রবাহ, পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহের বিষয়টা আমরা এই রোধের সাথে একটু তুলনা করতে পারি। অর্থাৎ যেটা বড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে সেদিক দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ বেশি হবে, অর্থাৎ রোধ কম হবে। আর যার হচ্ছে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম প্রবাহিত হবে, অর্থাৎ রোধ বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা, পরিবাহীর তাপমাত্রা, এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করতে করতে এগুলো নিয়ে আবার আলোচনা আসবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। পরিবাহীর তাপমাত্রার ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তাপমাত্রা কমলে রোধ কমে। ঠিক আছে, আর পরিবাহীর উপাদান, এক এক উপাদানের পরিবাহীর রোধ এক এক রকম হয়। এক এক উপাদানের পরিবাহীর রোধ এক এক রকম হয়। ঠিক আছে, তাহলে পরিবাহীর রোধ আমাদের এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমাদের রোধ বিষয় জানলাম, কিন্তু এর আগে ওহমের সূত্র পড়ার সময় আমাদের আরো একটি টার্ম ছিল, সেটা হচ্ছে পরিবাহিতা। তাহলে আমরা এখন দেখি পরিবাহিতা জিনিসটা কি। ঠিক আছে, তো দেখো পরিবাহিতা। পরিবাহিতা কি জিনিস? পরিবাহিতার এককটা কি জিনিস? একক বিভব পার্থক্যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। একক বিভব পার্থক্যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর পরিবাহিতা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, একক বিভব পার্থক্যে কোনো পরিবাহীর ভিতর যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে পরিবাহিতা বলে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এর একক কি? পরিবাহিতার একক হচ্ছে, যেহেতু রোধের একক ওম, তাহলে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত, বা পরিবাহিতার বিপরীত হচ্ছে রোধ, তাই আমরা বলতে পারি যে পরিবাহিতার একক হচ্ছে মোহ। মোহ, এম এইচ ও, বা এটাকে আমরা সাধারণত ওম ইনভার্স দ্বারাও লিখতে পারি। আর এর আরো একটি একক আছে, বিজ্ঞানী সিমেন্সের নাম অনুসারে এর আরো একটি একক হচ্ছে সিমেন্স। ঠিক আছে, তাহলে তিনটাই মনে রাখতে হবে, কারণ এমসিকিউর জন্য এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা পরিবাহিতার তিনটা একক পেলাম, মোহ, ওম ইনভার্স ওয়ান বা সিমেন্স। তো এর মধ্যে আমরা সিমেন্স ইউনিট কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্ঞানমূলক হিসেবে, এটা অনেকবারই পরীক্ষায় এসেছে যে সিমেন্স কাকে বলে, সিমেন্স কাকে বলে। ঠিক আছে, তাহলে আমরা সিমেন্স, এক সিমেন্স কাকে বলে সেটা একটু পড়ে ফেলি। ঠিক আছে, এক সিমেন্স বা এক মোহ বা এক সিমেন্স, যে নামে ডাকো না কেন, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর পরিবাহিতাকে 1 মোহ বা 1 সিমেন্স বলা হয়। আমি লিখে দিচ্ছি, যদি কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতাকে 1 মোহ বা 1 সিমেন্স বলে। তাহলে আমরা দেখো লিখতে পারি 1 সিমেন্স ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 সিমেন্স ইকুয়াল, ডেফিনেশনটা আমরা কি পেলাম, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহিতাকে বলা হয় 1 মোহ বা 1 সিমেন্স। আমরা ডেফিনেশন, অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা লিখতে পারি 1 সিমেন্স ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওমের সূত্র। তারপরে আমরা পড়লাম রোধ, তারপর আমরা পড়লাম পরিবাহিতা, এবং আমরা পড়লাম হচ্ছে সিমেন্স কাকে বলে। তো এরপরে আমরা রোধ, আবার রোধের বিষয়ে চলে যাব। আসলে চলতরিতের প্রথম বিষয়টাই হচ্ছে রোধ নিয়ে আলোচনা। আচ্ছা, তো এখন একটু দেখো হচ্ছে রোধের সূত্র। আমরা এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোধের সূত্র। আমরা এর আগের টপিকসেই বলেছি যে রোধ 4টা বিষয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, তো এখন এই রোধের নির্ভরশীলতার দিয়েই আমরা আসলে রোধের সূত্র পাবো। তো দেখো রোধের সূত্র, আচ্ছা রোধের সূত্র সাধারণত আমরা 2টা পাবো, কারণ এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে তাপমাত্রা কোনো একটি স্থানের মানে উপাদানও ফিক্সড, আমরা একটা ফিক্সড উপাদান নিচ্ছি, তাহলে যে উপাদান আমরা নিব তার রোধ
তার হচ্ছে সেই উপাদানের রোধটা ফিক্সড এবং আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারেই যদি এই এক্সপেরিমেন্টটা বা এই ডেফিনেশনটা করি তাহলে সেটার তাপমাত্রাটাও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ রোধের সূত্র যখন আমরা আনবো তখন আমরা প্রাথমিকভাবেই ধরে নিব যে তাপমাত্রা এবং উপাদান স্থির, অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহী, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকি থাকলো কি, দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দিয়েই আসলে দুইটা সূত্র আমরা পেয়ে যাব। তাহলে রোধের সূত্র, প্রথম সূত্র বা এটার নাম দিতে পারি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের সূত্র কি পেয়েছে, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান যদি স্থির থাকে, আমি আবার বলছি, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান স্থির থাকলে কোন পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, আমি আবার বলছি, তাপমাত্রা ও উপাদান স্থির থাকলে কোন পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ প্রথম সূত্র যে আমরা পেয়ে গেলাম R is proportional to L, যখন উপাদান এবং তাপমাত্রা এবং এর সাথে সাথে ক্ষেত্রফলও যদি স্থির থাকে, অর্থাৎ কোন পরিবাহীর উপাদান, তাপমাত্রা এবং ক্ষেত্রফল স্থির থাকলে ওই পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যদি পরিবাহীর দৈর্ঘ্য 1 গুণ হয় তাহলে রোধ হবে 1 গুণ, দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধও হবে দ্বিগুণ, পরিবাহীর দৈর্ঘ্য 3 গুণ হলে রোধও হবে 3 গুণ, পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক বা হাফ হলে রোধও হয়ে যাবে অর্ধেক। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় সূত্র বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পরিবাহীর উপাদান, তাপমাত্রা এবং দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে ওই পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ আমরা পেলাম R is proportional to 1/a। আমি আবার বলছি, কোন পরিবাহীর তাপমাত্রা উপাদান এবং দৈর্ঘ্য স্থির থাকলে ওই পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে ক্ষেত্রফল, এই দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে রোধ কমে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তাহলে এর মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে খুব দ্রুত, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হতে বাধা কম পাবে। যেমন বড় রাস্তায় গাড়িগুলো ইজিলি চলতে পারে, ছোট রাস্তায় গাড়ি যখন চলতে যায় ওখানে জ্যামের সৃষ্টি হয়, এখানেও তাই। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হয় তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বেশি, অর্থাৎ রোধ কম হবে। যেখানে রোধ মানে কি, বাধাপ্রাপ্ত হওয়া, তো যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে কম সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে বেশি। আর যেখানে ছোট রাস্তার জ্যাম সৃষ্টি হয়, গাড়ি ঘোড়া চলতে পারে না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ছোট হয় পরিবাহীর তাহলে সেই ক্ষেত্রে রোধের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ বাধাপ্রাপ্ত বেশি পাবে, ফলে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কম। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট তাহলে বয়েজ নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে আমরা লিখতে পারি ও নির্দিষ্ট উপাদান এর ক্ষেত্রে আমরা কি পাই, R is proportional to L/A। তাহলে এখান থেকে আমরা যদি প্রপোর্শনালি উঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি রো L/A।
এটা একটা ফর্মুলা। আচ্ছা, এই রোকে বলা হয় রো একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক এই রোটাকে বলা হয় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, এই রোটাকে বলা হয় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী টপিক তোমরা বুঝতেই পারছো, আমাদের পরবর্তী টপিক হচ্ছে এই আপেক্ষিক রোধ। আচ্ছা, তাহলে আমরা আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করি। এটা বক্স করে রাখো, এটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রা এবং একক দৈর্ঘ্যের নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। ঠিক আছে, আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। আমি আবারও বলছি, আপেক্ষিক রোধের ডেফিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে হবে একটা জিনিস, আপেক্ষিক রোধ হয় পরিবাহীর উপাদানের। তাহলে আপেক্ষিক রোধ আমরা আগে কি পেলাম? রোধের সূত্র থেকে আমরা পেয়েছিলাম R = ρ × L/A। আচ্ছা, বা আমরা এখন লিখতে পারি ρ = RA/L। এই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের সূত্র। ঠিক আছে, এটাই আমাদের আপেক্ষিক রোধের সূত্র। এখন একক, এই আপেক্ষিক রোধের এককটা কি জিনিস? আপেক্ষিক রোধের একক হচ্ছে, দেখো তোমরা চাইলে একক অ্যানালাইসিস করতে পারো। এটার একক হচ্ছে ওহম, এটা মিটার স্কয়ার ডিভাইড বাই মিটার দ্বারা কাটা। তাহলে আমরা পেয়ে গেলাম কি? একক হচ্ছে ওহম মিটার। এর একটা মিশ্র একক আছে, মিশ্র একক। এটা সাধারণত সিজিএস একক। আর মিশ্র একক মানে যেখানে এটা এসআই একক। আর মিশ্র একক মানে যেখানে এসআই এককও আছে, সিজিএস এককও আছে। সেটা কি রকম? সেটা হচ্ছে ওহম সেন্টিমিটার। ওহম সেন্টিমিটারকে বলা হয় আপেক্ষিক রোধের মিশ্র একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের টপিকস হচ্ছে পরিবাহিতাঙ্ক বা পরিবাহিকত্ব। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক বা পরিবাহিকত্ব। ঠিক আছে, তো দেখো পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর ডেফিনেশনটা কি? আসলে ওই আপেক্ষিক রোধের আরেকটা নাম হচ্ছে রোধকত্ব। যেহেতু রোধকত্ব আছে, তাহলে কি থাকবে? তার বিপরীত পরিবাহকত্ব থাকবে। তো এই বিষয়টাই আর কি, যে পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। ঠিক আছে, আমি আবারও বলছি, একক দৈর্ঘ্য, ফলো করো, আমি ধীরে ধীরে বলছি। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ পরিবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর
পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। ঠিক আছে, আচ্ছা এর এককটা আমি লিখে দিচ্ছি। একক, এর একক হচ্ছে, এককগুলো একটু ভালো করে খেয়াল করে রাখবা। সিমেন্স পার পার মিটার, বা এটাকে আমরা চিহ্ন দিয়ে লিখতে পারি। সিমেন্সকে আমরা এস দ্বারা লিখতে পারি, মিটার তো এম ইনভার্স 1। তাহলে এস এম ইনভার্স 1 হচ্ছে পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্বের একক। ঠিক আছে, আচ্ছা তো দেখো এরপরে আমরা তাহলে এই বিষয়গুলো তোমরা একটু বাসায় ভালো করে দেখতে থাকো। ডেফিনেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেশনগুলো থেকে বহুবারই জ্ঞানমূলক কোশ্চেন এসে গেছে এবং এর ইউনিটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু প্রথম ক্লাস, তোমরা একটু ভালো করে দেখো। একটু ডেফিনেশনগুলো বা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক থেকে মাঝে মাঝে গ নম্বরের কোশ্চেনগুলো চলে আসে, এটা একটু ভালো করে শিখতে হবে। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্র থেকে আমরা চলে যাব বিদ্যুৎ বিল নির্ণয়ের টপিকসে। সো এই টপিকসগুলো একটু ভালো করে যদি তোমরা বাসায় দেখে রাখো, তোমাদের অনলাইন লেকচারগুলো ফলো করতে সুবিধা হবে। তো সকলকে যারা ধৈর্য ধরে ক্লাস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।